আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আমাদের এখনকার বিষয় হচ্ছে তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে কি অস্ত্রাগার হবে? এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আপনারা অবশ্যই YouTube এর কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আলোচনার শুরুতেই আমরা একটু জেনে নিতে চাই যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের অস্ত্রাগার নির্মাণ কতদূর এগিয়েছে? তুরস্কের সহায়তায় বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র উৎপাদন কারখানা বা অস্ত্রাগার স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিষয়টি আলোচনায় আসে এবং কাজ শুরু হয়। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এই দুটো জায়গায়। এর আওতায় আর্টিলারি শেল, ড্রোন ও রকেট লঞ্চার উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। মূল বিষয় হচ্ছে যে প্রযুক্তি ও উৎপাদন। তুরস্কের একটি কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে মেশিন টুলস ফ্যাক্টরিকে শেল তৈরির প্রযুক্তি দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রতিরক্ষা অঞ্চল। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে অস্ত্র উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। অস্ত্রের ধরন তুরস্কের সহায়তায় আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার রকেট লঞ্চার এবং ড্রোন তৈরির পরিকল্পনা বা উৎপাদন করার পরিকল্পনা চলছে। চতুর্থ বিষয় হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব। এটি নিছক ক্রয় বিক্রয় নয়, বরং প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, যাতে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অধিকতর ভূমিকা পালন করতে পারে। সেজন্যই মূলত এই ধরনের চুক্তির উদ্যোগটি গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এখন দেখুন এই চুক্তির সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, তিনি আবার আর্মড ফোর্সেস ডিভিশনে ছিলেন। সেখান থেকে ইতোমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে লেটেস্ট খবর। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নাম আমরা কেন আনলাম? ৩টি আলোচনা আছে যে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তিনি তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্রাগার নির্মাণের একজন আলোচক ছিলেন বা উদ্যোক্তা ছিলেন সরকারের পক্ষে। এর বাইরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কয়েক দফা পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি জেএফ যুদ্ধ বিমান ক্রয় করবার জন্যও প্রাথমিক আলোচনা সেরেছিলেন। তো এই দুটো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন। এছাড়া চীনের সঙ্গে সহযোগিতা নিয়ে বাংলাদেশের সামরিক খাতকে কিভাবে উন্নয়ন এবং অগ্রগতির দিকে নেওয়া যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই কাজটিও করেছিলেন। ফলে তাকে অপসারণ করায় অনেকে ভাবছেন যে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যে অস্ত্রাগার নির্মাণের প্রক্রিয়া চলছে সেটা বন্ধ হয়ে যাবে। এর কারণ হিসেবে তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে কামরুল হাসানই ছিলেন অন্যতম প্রধান উদ্যোক্তা এই বিষয়গুলোর। যেহেতু তাকে সরিয়ে দেয়া হলো, সুতরাং এই অস্ত্রাগার নির্মাণের বিষয়টিও বন্ধ হয়ে যাবে। দেখুন এর বাইরে আরেকটি আলোচনা আছে। অন্য একটি পক্ষ বলছে যে এস.এম. কামরুল হাসান তিনি জামাত শিবিরের রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলেন। আমি কোনো তথ্যই ভেরিফাই বা জাস্টিফাই করিনি। বাজারে যে তথ্যগুলো গুঞ্জন বা গুজব আকারে ছড়াচ্ছে সেগুলো বলছি। তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে তিনি জামাতের হয়ে একসময় কাজ করেছেন। সেনাবাহিনীতেও তিনি জামাতপন্থী হিসেবে কাজ করেছেন। যে কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গড়া বা চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বিস্তৃতির আলোচনার একটা অবস্থান তৈরি করা, এই কাজগুলো করেছিলেন। আবার আরেকটি যুক্তি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তিনি আসলে স্বাভাবিকভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছেন। কারণ তার মেয়াদ, চাকুরির মেয়াদের কথা বলছি, খুব বেশি দিন নেই। হয়তো ৬ মাসের মধ্যেই তিনি অবসর নেবেন। যে কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছে যেন ভবিষ্যতে রাষ্ট্রদূত হিসেবে এই সরকার কোথাও নিয়োগ দিতে পারে। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে চাই যে কোন একজন আ উদ্যোক্তা বা কোন একজন সমঝোতাকারী বা সরকারের একজন প্রতিনিধি তিনি চলে যাবার সঙ্গে, সঙ্গে কি একটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে? এখানে দুটো দিক আছে। ১ম দিক হচ্ছে যে সরকার যদি চায় যে তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্রাগার
নির্মিত হবে, তাহলে কোনো ব্যক্তির সরে যাওয়া বা থাকা নির্ভর করছে না। আর সরকার যদি না চায়, তাহলে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান থাকলেও তাতে কোনো যায় আসে না, অস্ত্রাগার নির্মিত হবে না। সুতরাং সরকারের আন্তরিকতার উপরই নির্ভর করছে যে সরকার প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে সাজাবেন। তো সেই জন্যে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সরে যাওয়া বা থেকে যাওয়া এটার চেয়ে বরং গুরুত্বপূর্ণ হচ্ছে তুরস্কের প্রকল্পকে এই সরকার কিভাবে দেখছে। কারণ এই প্রকল্পটি তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল। আর এর বাইরের বিষয় হচ্ছে যে কেউ বলতে চান, এটা তৃতীয় পক্ষ হতে পারে, যে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সরিয়ে দেয়ায় সেনাবাহিনীর ভেতর থেকে পাকিস্তান পন্থীদের একটা অবদমন করা হলো বা পতন ঘটলো এবং এর মধ্য দিয়ে ভারতপন্থীরা উৎসাহিত হলো। এটা ভারতেরই কিছু সংখ্যক মিডিয়া খুব উচ্ছ্বসিত আকারে প্রচার করছে। এটা একটা থার্ড গেম হতে পারে, চাল হতে পারে। মানে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করার জন্যে হতে পারে। সেই জন্য এটাকেও আমরা যথাযথ বা মুখ্যম হিসেবে নিচ্ছি না, প্রিয় দর্শক। কিন্তু আমরা চাই যে আমাদের সামরিক খাত সমৃদ্ধ হোক, বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট থাকুক। সেই জন্য আমাদের নিরাপত্তার প্রয়োজনে যা করা দরকার স্বাধীন কূটনীতির উপর দাঁড়িয়ে তাই করতে হবে। এতে কে খুশি হলো আর কে সন্তুষ্ট হলো তা দেখার আমাদের কোনো কারণ নেই। দেখুন কেউ বলছেন যে তুরস্কের অস্ত্রাগার নির্মিত হলে ভারত নাখোশ হবে বা তারা ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে, এরকম কথাও কেউ বলছেন। এখন আমরা যদি আমাদের স্বাধীন কূটনীতিকে অবলম্বন করে সামনে এগুতে পারি, তাহলে ভারত খুশি হলো না চীন নাখোশ হলো এসব বিষয় তো দেখার প্রয়োজন নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে যে তারা যে দুঃখিত, এখন এই বর্তমান সরকারকে দেখতে হবে যে তারা কোন পথে এগুবে। তারা কি তাদের প্রতিশ্রুতি দেয়া স্বাধীন কূটনীতিকে আরো বিস্তৃতি করবে? সবার সাথে অংশীদারিত্বমূলক এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়বে? নাকি কোনো একদিকে ঝুঁকে যাবে? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, কোন দিকেই আমাদের ঝুঁকে যাওয়ার অবকাশ নেই। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব পূর্ণ রাষ্ট্র। আমরা পাকিস্তানের দিকেও ঝুঁকবো না, ভারতের দিকেও ঝুঁকবো না। আমরা চীনের সঙ্গেও সমঝোতার ভিত্তিতে বা আমাদের লাভের ভিত্তিতে সম্পর্ক করব। দেখুন একদিকে চীন, অন্যদিকে ভারত, আবার পাকিস্তান, যুক্তরাষ্ট্র। এই ৪ টি রাষ্ট্রকে ডিল করবার জন্য বুদ্ধিমত্তা, প্রজ্ঞা এবং দূরদর্শিতার নীতির আলোকে আমাদের কূটনৈতিক পন্থা অবলম্বন করা উচিত। আমরা সেরকম চাই, প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।